বাণী। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাত 11টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাদের দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইবেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে ময়মনসিংহে ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে স্থানীয়রা। গেল রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কারে ধোবাউড়া সীমান্তে আসেন তারা। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিমকে আটক করে। আটক 4 জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী, কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। এই বিষয়ে সর্বশেষ জানাতে মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অ্যাডভোকেট মাহবুব আলী ও আসাদুজ্জামান নূরকে কখন কটা নাগাদ আদালতে তোলা হবে এবং ময়মনসিংহ থেকে যে 4 সাংবাদিক গ্রেফতার হয়েছে সে ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমি আছি কিন্তু রাজধানীর যে মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে। সেখানে কিন্তু আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কিন্তু গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা কিন্তু এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা ডিবি কার্যালয়ের সূত্রে যতটুকু জানতে পেরেছি, তাদেরকে কিন্তু আজকে আদালতে সোপর্দ করা হবে এবং আদালতে নেওয়ার পর কিন্তু তাদেরকে আদালতের কাছ থেকে রিমান্ড চাওয়া হবে। যে এ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে যেসব মামলা হয়েছে তার প্রেক্ষিতে যেসব মন্ত্রী, এমপি গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে প্রক্রিয়ায় 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই প্রক্রিয়ায় কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং 10 দিন রিমান্ড চাওয়ার পর কিন্তু আদালত যদি সুনির্দিষ্ট কোনো ভিত্তিতে 10 দিনের প্রেক্ষিতে 4 দিন বা 7 দিন মঞ্জুর করতে পারেন, এরকম আমরা জানতে পেরেছি। এই 12টার দিকে তাদেরকে কিন্তু আদালতের উদ্দেশ্যে নেওয়া হবে, আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি। আর এর কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহ থেকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু এবং সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান এবং তাদের যে গাড়ি চালক সহ তাদেরকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা। তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে স্থানীয় থানায় সোপর্দ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে ঢাকার যে কোনো ঢাকায় যে তাদের নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবেন এবং তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হবেন। আর একটু যদি বলে রাখি, গতকাল কিন্তু রাতে সাবেক বেসামরিক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কিন্তু সেগুনবাগিচার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং যে সাবেক সংস্কৃতি মন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান নূর, তাকে কিন্তু মিন্টু রোড থেকে গ্রেপ্তার করা হয়। এই ছিল ফাহমিদা আমার কাছে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনের পুরোভাগই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের গুলিতে সারা দেশে সংগঠনটির 50 নেতাকর্মী সমর্থক নিহত হয়েছে বলে দাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের। এমনকি আন্দোলন সংগ্রামে হাজারেরও অধিক নেতাকর্মী আহত হয়েছে, যাদের অনেকেই এখনও হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। কানাল আমিনের রিপোর্টে বিস্তারিত। কুমিল্লার দেবিদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক সাব্বির হোসেন নামে এই তরুণ। আমার সাব্বির, ও সাব্বির,
আমার কলিজায় আমার আইনা দাও। 5 আগস্ট পুলিশের গুলি লাগে তার মাথায়। এরপর মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গ্রিন লাইফ হাসপাতালে অস্ত্রোপচার হয় সাব্বিরের। কিছুটা সুস্থ হওয়ার পর গত শুক্রবার বাড়ি ফেরার পরদিনই না ফেরার দেশে পাড়ি জমান সাব্বির। আমার বুতে আন্দোলন গিয়া এইগুলি গাইয়া আমি এই বিচার চাই। আওয়ামী লীগের নেতারা ওপেন গুলি চালাইছে, গুলিবিদ্ধ হয়ে আমার ফ্রেন্ড আহত হয়। 3 দিন হয় বাড়িতে আসছে, আমার বাচ্চাটা মারা গেছে, বিচার চাই। সাব্বির কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে শোক বার্তাও দেওয়া হয় তার মৃত্যুতে। সাব্বির সহ ছাত্রদলের 50 জন নেতাকর্মী ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন আন্দোলনে নিহত হয়েছে বলে দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তার পূর্বে যে আন্দোলন, সেই আন্দোলনের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত মনোযোগ সহকারে এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। জুলাই এবং আগস্টে যে এই খুনি হাসিনা সরকার যে নির্বিচারে গুলিবর্ষণ করেছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 49 জন নেতাকর্মী খুনি হাসিনা সরকারের হাতে খুন হয়ে শহীদ হয়েছেন। আন্দোলনের পুরোভাগই সক্রিয় ভূমিকা পালন করেছে ছাত্রদল। এজন্য হাজারের অধিক নেতাকর্মী হয়েছে আহত, কারো পা গেছে, কারো বা চোখ। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে অনেকে। 2000-এরও অধিক নেতাকর্মীরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। শুধু ঢাকা শহরে এই সংখ্যাটি 31 জনেরও বেশি যারা এখন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, যারা খুবই পুঙ্গুত্ব বরণ করেছে, যাদের গুলি পেটের মধ্যে লেগেছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে, এরকম 31 জন এখন হসপিটালে রয়েছে। ছাত্রদল মনে করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে ছাত্রদল। খান আলামিন, RTV, ঢাকা। সন্তানের মুখ দেখার আগেই নিভে গেল জিন্নাতুল ইসলাম খোকনের জীবন প্রদীপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। স্বামী হত্যার বিচার চায় খোকনের অন্তঃসত্ত্বা স্ত্রী। নেত্রকোনা থেকে এম মোখলেসুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, স্বৈরশাসকের পতনের এক দফা দাবিতে রাজধানীতে ঢল নামে ছাত্র জনতার। মিছিল আর স্লোগানে উত্তাল ছিল রাজপথ। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় নেত্রকোনার জিন্নাতুল ইসলাম খোকন। এই শোক যেন কাটছে না নিহতের পরিবারের। ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গাজীপুরে কাজ করত খোকন। অনাগত সন্তানের মুখ দেখার আগেই খোকনের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। সরকারের কাছে বিচার চান তারা। মারা গেছে, আমি অন্তঃসত্ত্বা 10 বছর বিয়ে হয়েছে, আমি কি করছি? আল্লাহ আমার সঙ্গে এমনটা করলো। সরকারি সবাই মিলে যদি পারে তাহলে আমি অবশ্যই দাবি চাই যে আমার সন্তানটা হওয়ার আগে এতিম হয়ে গেছে, এটার জন্য আমি অবশ্যই দাবি চাই, এই সুষ্ঠ একটা বিচার চাই। সান্ত্বনা দেওয়ার লাগে কেউ কইছে যে মারা গেছে, আর কেউ কইছে হাত রাবার গুলি গেছে, আমার ভাই গেছে, তার মৃত্যু। এবার তুষ্টি আছে এই যে বাইরে আছে। যে পুলিশ তাকে নির্মমভাবে হত্যা করেছে, সেই পুলিশের শাস্তি দাবি করছি নেত্রকোনার ছেলে হিসাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ও আশেপাশের এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান নেত্রকোনার 12 জন, যার মধ্যে 3 জন ছাত্র, 1 জন প্রবাসী ও বাকি 8 জনই শ্রমজীবী। নিহতদের বিষয়গুলো আইনগতভাবে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এদের আছে 3 জন ছাত্র, বাকিরা শ্রমজীবী মানুষ। এদের বিষয়ে আমাদের আপনারা জানেন যে সারা বাংলাদেশে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে যেটা করণীয়, আমরা সর্বাত্মক বিষয়ে আইনগত বিষয় সহ অন্যান্য বিষয়গুলো আমরা দেখছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। দিনভর বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। টানা 2 দিনের বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বাগেরহাটে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের মাছের ঘের। টানা বৃষ্টির প্রভাবে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে নতুন করে দুর্ভোগের মধ্যে পড়েছে আশ্রয় কেন্দ্র ছেড়ে
বাড়ি ফেরা মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় পানিবন্দী রয়েছে 11.5 লক্ষ মানুষ। এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশের উত্তরের জেলা নওগাঁয়। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার বিষয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি, এলাকার আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন এবং জলাবদ্ধতার বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে আজকে কিন্তু এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আমি জেলা আবহাওয়া অধিদপ্তর কর্মকর্তার কার্যালয়ে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে মৌসুমী জলবায়ুর প্রভাবে এখানে গুটি গুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নোয়াখালীতে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। আর গত 2 দিনের বৃষ্টিতে কিন্তু নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এই অবনতি হওয়ার ফলে কিন্তু নতুন করে আরো 1 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই 1 লক্ষ মানুষ সহ কিন্তু নোয়াখালীতে এখন পর্যন্ত 12.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া আশ্রয়ণ কেন্দ্রেও কিন্তু মানুষ বেড়েছে। গতকালকে আশ্রয়ণ কেন্দ্রে 38,000 মানুষ ছিল। গত 2 দিনের বৃষ্টিতে কিন্তু এখন 2,000 মানুষ আশ্রয়ণ কেন্দ্রে নতুন করে বেড়েছে। আর নোয়াখালীর যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু একেবারে অচল হয়ে গেছে। এখানকার জলাশয়, খাল, বিল এগুলো দখল হয়ে যাওয়ার কারণে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এখানে কিন্তু পানি নিষ্কাশিত হওয়ার কোনো ব্যবস্থাই নেই। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত নোয়াখালীর যে নির্মাঞ্চলীয় উপজেলাগুলো রয়েছে এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী রয়েছে। সেখানকার প্রায় 5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া নোয়াখালী নির্মাঞ্চলীয় উপজেলা চাটখিল, সোনাইমুড়ি, সদর, পূর্বাঞ্চল এবং সেনবাগ উপজেলায় কিন্তু পানিবন্দী মানুষের সংখ্যা খুবই বেশি। তবে স্থানীয়রা দাবি জানিয়েছে যে এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা অন্তর্বর্তী সরকার যেন যুগোপযোগীভাবে পানি নিষ্কাশিত হওয়ার উদ্যোগ গ্রহণ করে, কারণ এখানকার মানুষ কিন্তু বন্যার সাথে একেবারেই পরিচিত ছিল না। গত 50 বছরে কিন্তু নোয়াখালীতে এমন বন্যা হয়নি। এই বন্যা পরিস্থিতি সামাল দিতে এখানকার মানুষ বেজা হিমশিম খাচ্ছে এবং দুর্ভোগে পড়ছে এবং এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পেতে কিন্তু সরকারের সহায়তা চেয়েছিল। ফাহমিদা, আমার কাছে ছিল নোয়াখালীর আবহাওয়া এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ পরিস্থিতি খবর। ধন্যবাদ। ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, ভারী বৃষ্টিতে ফসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? হামিদা, আসলে একটি তথ্য আগেই জানিয়ে রাখি, চুয়াডাঙ্গায় কিন্তু গত 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে টানা বৃষ্টিতে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু তাদের যে কাজে, সেই কাঙ্ক্ষিত যে কাজ, সে কাজে কিন্তু যেতে পারছে না এবং জনজীবন কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে গত 24 ঘন্টার তথ্য যেটা জানিয়েছে সেটা হচ্ছে গত 24 ঘন্টায় 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গড় গতিবেগ ছিল 30 থেকে 35 কিলোমিটার। আর ফসলি জমি যেটা বলছেন সেটা ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। বিশেষ করে মৌসুমী ফসল ধান, কলা, পেঁপে সহ সিম এগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা আমাদের জানিয়েছেন। আমরা কিন্তু সকাল থেকে মাঠে ছিলাম। মাঠে যে চিত্রটা আমরা দেখেছি সেটা হচ্ছে অনেক ফসলি জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে, ধান তলিয়ে গেছে, পাট তলিয়ে গেছে। তারা কিন্তু খুবই হতাশ কৃষকরা। তো এই যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এখনো সঠিক যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখনো নিরূপণ করতে পারেনি স্থানীয় কৃষি অফিস। তো এই ছিল ফাহমিদা, চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামেও বেড়েছে এডিস মশার উপদ্রব। তবে মশা নিধনে তেমন কোনো তৎপরতা নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্তের পর রোগ নির্ণয়ে দেরি হওয়ায় প্রাণ হারাচ্ছে অনেকে। গত কয়েকদিনে গুড়ি গুড়ি বৃষ্টিতে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী। এখনই সচেতন না হলে এই সংক্রমণ গত বছরের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে, এমন শঙ্কা কীটতত্ত্ববিদ ও চিকিৎসকদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছে নুসরাত জাহান সিন্ধি। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনার পাশাপাশি ডোবানালা কিংবা জমে থাকা পানিতে বংশবিস্তার করে এডিস মশা। চট্টগ্রাম জেলায় চলতি মৌসুমের টানা বৃষ্টি, বিশেষ করে গুড়ি গুড়ি বৃষ্টির জমে থাকা পানিতে এডিস মশার ডিম ফুটে জন্মাচ্ছে মশা। বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব।
এবছরের আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় 598 জন। চলতি মাসে যা বেড়ে দাঁড়ায় 166 জনে। এখন পর্যন্ত প্রাণ গেছে 9 জনের, এর মধ্যে গত 11 দিনেই মারা যায় 4 জন। কীটতত্ত্ববিদরা বলছে ঢাকার পর চট্টগ্রামে এডিস মশার উপদ্রব বেশি, তাই সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে জেলাটি। অ্যাডাল্ট মশা মারাচ্ছে, আসলে সোর্সে মশাটাকে আমরা ধ্বংস করার চেষ্টা করি। যেমন ড্রামে পানি জমে আছে, পানিটা কাজে লাগছে না, তো ড্রামটা আমরা পানি ফেলে দিয়ে উল্টায় রাখলাম, যেটা যেভাবে করা যায় আর। এমন পরিস্থিতিতে সরকার পতনের পর চট্টগ্রাম সিটির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা ঠিকমতো অফিস করছেন না। তবে চসিক কর্মকর্তাদের দাবি মশা নিধনে কাজ চলছে। অভিযান কিন্তু অব্যাহত আছে এবং আমরা আমাদের যে অ্যাডাল্টিসাইড, আমাদের লার্ভিসাইড এগুলো আমাদের মজুদ আছে এবং আমরা সর্বাত্মকভাবে আমরা অভিযান পরিচালনা করব। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে তাই এখনই সচেতন না হলে চলতি বছরের ভয়াবহতা আরো বাড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। ডে বাই ডে একটু বাড়তেছে, এটা একটু উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ওয়ার্ড চালু করার জন্য নির্দেশনা দিয়েছি, অলরেডি চালু আছে। গত 2 সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী বেড়েছে 3 গুণ। অনেক রোগী আসতেছে আমাদের এখানে টার্মিনাল স্টেজে, জ্বর হওয়ার পরেও তারা ঘরে বসে থাকতেছে, কোনো ডাক্তারকে দেখাচ্ছে না। কিন্তু যখন আমরা তাদেরকে ডায়াগনোসিস করি তখন দেখা যাচ্ছে তাদের কমপ্লিকেশনগুলো হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসতেছে। মশা নিধন সহ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখছেন? জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম কিন্তু চোখে পড়ছে না বলে অভিযোগ করতেন এখানে যারা সাধারণ জনগণ আছে তারা। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাবি করছেন তারা কিন্তু প্রতিনিয়ত কোথাও না কোথাও ওষুধ ছিটাচ্ছে, কিন্তু এবং জনগণ আরও অভিযোগ করেছেন যেই ওষুধ ছিটাচ্ছে বলে কর্পোরেশন দাবি করেছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে। কোথাও কিন্তু ওষুধ ছিটাতে কিন্তু দেখেনি বলে জনগণ অভিযোগ করে বলেছেন। এবং চট্টগ্রামে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছেন কোথাও না কোথাও, এবং যারা কিন্তু আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু শেষ পর্যায়ে হাসপাতালে আসছেন বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে গতকালও কিন্তু একজন মারা গেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে চলতি বছর মারা গেছেন 11 জন। সেই 11 জনের মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই মারা গেছেন 6 জন, বাকিরা বিভিন্ন সময়ে মারা গেছেন। এই 11 জনের মধ্যে 4 জন নারী, 2 জন শিশু, 2 জন পুরুষ রয়েছে। তবে দেখা যাচ্ছে যে নারীর সংখ্যা বেশি, এই 11 জনের মধ্যে 7 জনই কিন্তু নারী মারা গেছে এবং শিশুরাও আক্রান্ত হচ্ছেন। ডাক্তাররা জানিয়েছেন যখনই কেউ আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বাসায় বসে থাকেন এবং শেষ পর্যায়ে কিন্তু যখন বাসায় খাবার দিতে পারে না তখন তারা হাসপাতালে আসেন এবং হাসপাতালে যখন যেই মুহূর্তে আসেন তখন কিন্তু একদম শেষ স্টেপে তারা হাসপাতালে অবস্থান করেন। তবে এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনে নতুন নতুন রোগী আসছে। এই চলতি বছরে 828 জন রোগী আক্রান্ত হয়েছেন উপজেলা এবং নগরী মিলে। তবে প্রতিদিনই ডেঙ্গু ওয়ার্ডে নতুন নতুন রোগী আসছেন বলে ডাক্তাররা জানিয়েছেন এবং অনেক সময় কিন্তু ডাক্তাররা কিন্তু হিমশিম খেতে হচ্ছে তাদেরকে সেবা দেওয়ার জন্য। তবে কর্পোরেশনের দাবি তারা কিন্তু ওষুধ ছিটাচ্ছে, কিন্তু ওষুধ ছিটানোর মতো কার্যক্রম চোখে পড়েনি এখনো পর্যন্ত। ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাশিয়ারা, শিবরামপুর, হরিয়ানা সহ প্রায় 10টি গ্রামের মানুষ চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা। শিক্ষার্থী, রোগী সহ নানা গুরুত্বপূর্ণ কাজে চলাচলের কষ্ট পোহাতে হয় এই অঞ্চলের মানুষদের। কেউ ছেলে মেয়েদের বিয়ে দিতেও চায় না এই গ্রামে। রাস্তার পাশে থাকা গাছের কারণে টেন্ডার হওয়ার পরও কাজ হয় না রাস্তার। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আজিম। এটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবারামপুর গ্রামের রাস্তার চিত্র। উপজেলার 4 শাল পাকা রাস্তার মোড় থেকে শিবারামপুর পর্যন্ত রাস্তাটিতে চলাচল করে আশপাশের 10টি গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই বৃষ্টিতে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এসব গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি। রাস্তাটির পাশে থাকা গাছ না কাটার ফলে টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয়নি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় 20,000 মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের। স্থানীয়দের দাবি বারবার জানানোর পরেও রাস্তাটি পাকা করায় কোনো উদ্যোগ নেয়নি জনপ্রতিনিধিরা। 2021 সালে রাস্তার টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারটাও বাতিল হয়ে গেল, গত জুন মাসে বাতিল হয়ে গেছে। যে রাস্তার পরিস্থিতি, যে কষ্ট করে ব্যালুন আমরা নিয়ে যেতে হইলো, এভাবে রাস্তা চলা যায় না। রুগী নেওয়া যায় না, ছেলে হারে লেখাপড়া হয় না। একটা বিয়া এই গ্রামে, মানে বিয়া
প্রস্তাব নিয়ে আসে না। সংশ্লিষ্টদের বারবার বলেও গাছ কাটার বিষয়ে কোনো সমাধান করতে পারেনি বলে অভিযোগ এই ইউপি সদস্যের। অনেকবার এমপির কাছে ঘুরেছি, চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানও এর সুরাহা নিতে পারে নাই, এমপি মহোদয় নিতে পারে নাই। কেননা এই রাস্তার উপরে, এই গাছগুলোর উপরে অনেক টাকা সে লুপাট করে নিয়েছে। রাস্তাটি পাকা করতে গাছগুলো টেন্ডারের মাধ্যমে কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। জুবায়ের রাজিন, RTV। আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। 570 সালের এই দিনে 12 রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণের ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এই সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উপলক্ষে আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ঈদে মিলাদুন্নবী উদযাপনের আনুষ্ঠানিকতার বিষয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ফাহমিদা যেমনটা বলছিলেন, সারা দেশের নয় খুলনাও কিন্তু প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি খুলনা সিটি কর্পোরেশন এলাকায়। এখানে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মাননীয় প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলনা মহানগরীর বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শিক্ষার্থীরা আজকের এই একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতা শুধু এখানে নয়, খুলনা মহানগরী এবং জেলার প্রতিটা স্কুল, মাদ্রাসাও কিন্তু অনুরূপভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সঙ্গে কিন্তু প্রতিটা মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু আজ খুলনাবাসী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় নবীর এই দিবসটি পালন করছেন এবং তারা কিন্তু আজকে অনেকটা আনন্দিত। আমি এই কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং কথা বলেছি ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সাথে। তারা কিন্তু সকলেই আজকের দিন সম্পর্কে জানার জন্য এসেছেন। অনেক শিক্ষার্থী, অনেকে এসেছেন। সেই সঙ্গে কিন্তু আপনারা যেটা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু উপলক্ষে অনেকেই কিন্তু ঈদের যে আমাদের যে দুটি ঈদ রয়েছে সেই ঈদেরও বড় ঈদ আজকের দিনটি বলে আখ্যায়িত করেছেন অনেকে। সব মিলিয়ে খুলনায় যে সকল মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু আজকে অনেকে রোজা রেখেছেন। বিভিন্নভাবে তারা কিন্তু আজকের এই দিনটি উদযাপন করছেন। ফাহমিদা, এই ছিল খুলনা সিটি কর্পোরেশন থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর সর্বশেষ খবর। ফাহমিদা। মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার বেলা 1:30টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলির এই ঘটনা ঘটে। চলতি নির্বাচনী মৌসুমে দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টার শিকার হলেন তিনি। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। ফারুক হোসেনের রিপোর্ট। ভোটের রাজনীতিতে মার্কিন নির্বাচনের মাঠ যখন সরগরম, নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানার চেষ্টায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস, আর তখনই নির্বাচনী হাওয়ায় আবারও ছড়ালো বারুদের গন্ধ। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গল্ফ খেলছিলেন ট্রাম্প। গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ে ছিলেন বন্দুকধারী। হঠাৎই ঝোপের ভেতরে বন্দুকের নল নজরে আসে।
ভোটের রাজনীতিতে মার্কিন নির্বাচনের মাঠ যখন সরগরম, নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের কাছে টানার চেষ্টায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস, আর তখনই নির্বাচনী হাওয়ায় আবারও ছড়ালো বারুদের গন্ধ। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গল্ফ খেলছিলেন ট্রাম্প। গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ে ছিলেন বন্দুকধারী। হঠাৎই ঝোপের ভেতরে বন্দুকের নল নজরে আসে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যদের। এরপর তারা গুলি চালালে বন্দুক ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। সবকিছু বিবেচনায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা সংস্থাটির। 58 বছর বয়সী ওই বন্দুকধারীর নাম রেয়ান ওয়েসলে রুথ। বন্দুকধারীর কাছে AK-47 এর মতো রাইফেল ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। বন্দুকটি দিয়ে 800 মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়। এর আগে গেল 13 জুলাই পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই। ফারুক হোসেন, RTV। খেলার খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার বিকেলে চেন্নাই আন্তর্জাতিক এয়ারপোর্টে পা রাখেন নাজমুল হোসেন শান্তর দল। এরপর ঐতিহ্য মেনে হোটেল বরণ করা হয় টাইগারদের। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয় দলটি। তবে কাউন্টি খেলতে যাওয়ায় দলের সঙ্গে ছিলেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 19 সেপ্টেম্বর চেন্নাইতে হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2441 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।